প্রথমত তোমাদের সবাইকে স্বাগতম সামার 2020 তে। আশা করি সবাই ভালোই আছো। যদিও হয়তো সামনাসামনি দেখা হতো সবার, আমাদের মহামারীর কারণে আসলে আমরা একসাথে হতে পারছি না। তারপরেও আমরা আজকে এই ভার্চুয়ালি যুক্ত হয়েছি সবার সাথে। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমরা যেটা কোর্স করব, আমার সাথে যে কোর্সটা তোমরা করবা সেটা হচ্ছে টেক্সটাইল ফিজিক্স 2। তো সেই কোর্সের শুরুতেই কি বলবো, শুরু একটু সিলেবাসটা দেখে নিই আমরা সবাই। আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখতে পাবা, রেসপন্স করবা, জানাবো আমাকে। হুম, আমরা বোধহয় দেখতে পাচ্ছি সবাই আমাদের স্ক্রিনে। দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে জি স্ক্রিন। স্যার। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিলেবাস টেক্সটাইল ফিজিক্স 2। তোমরা সম্ভবত টেক্সটাইল ফিজিক্স 1 পড়েছো, কারণ 1 না পড়ে তো আর 2 পড়া যাবে না। তো টেক্সটাইল ফিজিক্স 2 এর কিছু সিলেবাস আমরা দেখে নেই। আমাদের প্রথমের দিকে যেমন রয়েছে ইলেকট্রিক্যাল প্রপার্টিস, yarn fiber structure and their properties, yarn geometry, migration, fabric geometry. আমরা প্রথম দুটো বা তিনটা মিডের জন্য পড়বো, পরবর্তী বাকিগুলো ফাইনালের জন্য পড়বো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস। তো আমরা সেই সিলেবাস দেখে দেখে পড়বো। তো সেজন্য শুরুতেই আমরা চলে যাব আমাদের স্লাইডে। আমি যেটা করব সেটা হচ্ছে একটা স্লাইড শেয়ার করব তোমাদের সাথে। তোমরা সবাই স্লাইডটা সম্পূর্ণরূপে দেখা যায় কিনা আমাকে জানাও। আহ, এটা কি জুম করে দিব নাকি দেখা যাচ্ছে কিনা সবার? সবাই একটু রেসপন্স করো। সবার ফোনে দেখা যাচ্ছে কিনা? সম্পূর্ণ স্যার, সম্পূর্ণ দেখা যাচ্ছে না। মানে সম্পূর্ণ আরেকটু ছোট করলে ভালো হতো। মানে জুম দেখা যাচ্ছে। আরেকটু জুম কম করেন স্যার। আরো ছোট করব? হ্যাঁ আচ্ছা, স্যার। আমি পরের ঠিক আছে স্লাইডটা স্যার, যাই। ঠিক আছে চলুন স্যার। দেখা যাচ্ছে তো স্যার। যে তুই অর্ধেক দেখো। আচ্ছা, ঠিক আছে, আমি ছোট করব। স্যার স্যার দেখা যাচ্ছে একটু ওকে ওকে, সাইড করে দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা সবাই একটু দেখি। আমরা যেটা পড়বো আজকে টেক্সটাইল ফিজিক্স 2 এর স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, একটা বিড়ালের গায়ে অনেকগুলি ফোম লেগে আছে। তারপরে নিচে একটা ক্লথ দেখতে পাচ্ছি, যে একটা গ্লাস রড, পলিথিন রডে একটা ড্রাই ক্লথ দিয়ে ঘষলে কিছু চার্জের কথা দেখতে পাচ্ছি। স্বভাবতই আমরা, আমাদের মনে হয়তো থাকবে, আমরা ক্লাস 10 এর দিকে বোধহয় পড়েছিলাম যে শুকনো চুলে যদি আমরা চিরুনি ঘষি বা কলম ঘষি, তাহলে সেই চিরুনিতে ছোট ছোট কাগজের টুকরা আকর্ষণ করে। এরকম একটা বোধহয় এক্সপেরিমেন্ট ছিল আমাদের বিজ্ঞান বইয়ে, আমরা জি সবাই স্যার। বোধহয় জানি। জি স্যার। হ্যাঁ, তো সেটাকেই আমরা, যেটা সেই ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো সেটাই আমরা পড়বো। যে তার আগে টেক্সটাইলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কেন প্রয়োজন? যেহেতু টেক্সটাইলও নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, সেই হিসেবে টেক্সটাইলেও কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। তো প্রথমেই আমরা চলে যাব স্ট্যাটিক ইলেকট্রিসিটি কাকে বলে। দেখো, এখানে সিম্পলি যে কথাগুলি বলা হচ্ছে, যখন when two surfaces come into close contact with each other, then due to the friction, static charges develop, and this produced charge remain enclosed between two surfaces and can't move from one place to another. দেখো, আমরা ইলেকট্রিক্যাল থেকে যেগুলো জানি বা তড়িৎবিদ্যা থেকে যেগুলো জানি, যে চার্জ কি, চার্জ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, তাই না? তো আমরা যদি একটু ড্র করতে চাই, তাহলে আমরা যদি একটু দেখি যে আমরা জানি যে পৃথিবীতে যে সমস্ত বস্তুই আছে সমগ্রই কিন্তু কি পজিটিভ নেগেটিভ। আমাদের সকল বস্তু কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ইকুয়ালি। তাহলে আমার একটা বস্তুতে যে পরিমাণ প্রোটন থাকবে সেই পরিমাণ ইলেকট্রন থাকবে। যেহেতু প্রোটন পজিটিভ চার্জ এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ পৃথিবীর প্রত্যেকটা বস্তুতেই কিন্তু নেগেটিভ এবং পজিটিভ মিলিয়ে ইকুয়াল হয়ে আছে। ওকে, এখন যে সমস্ত বস্তু, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ সবাই? ইটস ক্লিয়ার? ঠিক আছে। যখন আমি যেটা বললাম যে প্রত্যেকটা বস্তুর গঠন যদি আমরা দেখি, অ্যাটমিক বিন্যাস যদি আমরা দেখি, তাহলে সেখানে সমান সংখ্যক প্রোটন এবং পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ আছে। ওকে, এখন এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ কিভাবে প্রবাহিত হয়? যে বস্তুটা তড়িৎ প্রবাহ করে সেটাতে চার্জটা প্রবাহিত হয়, কিন্তু যে বস্তুটা তড়িৎ প্রবাহ করে না সেইটার ভিতর দিয়ে কিন্তু চার্জটা প্রবাহিত হতে পারে না। সেগুলোকে আমরা যেটা বলতেছি নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস। এই নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস এর মধ্যে যখন ঘর্ষণের সৃষ্টি হয়, ঘর্ষণের ফলে দুইটা বস্তুর মধ্যে
ওই ঘর্ষণের কারণে ইলেকট্রনের আদান প্রদান হয় ওই সময়ের জন্য। তাহলে যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ লাগতেছে, কোন একটা বস্তু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, কোন একটা বস্তু ইলেকট্রন গ্রহণ করতেছে, যার ফলে কি হচ্ছে, যে বস্তুটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তার পজিটিভ চার্জের পরিমাণ কি বেড়ে যাচ্ছে, তাই না? আর যে বস্তুটা গ্রহণ করতেছে তার কি হচ্ছে, নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যাচ্ছে। অর্থাৎ যখন দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ হচ্ছে তখনই শুধুমাত্র ইলেকট্রনটা ট্রান্সফার হচ্ছে, যার কারণে ইলেকট্রনের যে ব্যালেন্সটা ছিল আগে সেই ব্যালেন্সটা আর থাকছে না, সেটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। অর্থাৎ কোথাও নেগেটিভ চার্জ বেশি হচ্ছে, কোথাও পজিটিভ চার্জ বেশি হচ্ছে। ওকে, তো এই চার্জটা যেতে পারে না কেন? কারণ এই চার্জটা যে বস্তুতে উৎপন্ন হয় সেটা নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস, অর্থাৎ ইলেকট্রন পরিবহন করে না, যার কারণে সেই চার্জটা সেখানেই থেকে যায়। যখন এই চার্জটা সেখানেই থেকে যায় তখন সেটা কি করে, আমাদের ওই যে কাগজের টুকরাকে আকর্ষণ করে। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আমরা যখন প্রচুর পরিমাণে টেক্সটাইল ফেব্রিক গুলো ফিনিশ করি, মেশিনের ভিতর দিয়ে যায়, তখন লোহা এবং মেশিন কাপড়ের ঘর্ষণের কারণে সেখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। লোহাটা তো চলে যায় কিন্তু ফেব্রিকের যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি সেটা কিন্তু ফেব্রিকে থেকে যায়, এবং সেটা ফেব্রিকে থাকার কারণে কি হয়, যখন আমরা বিভিন্ন প্রকার কাজ করতে যাই পরবর্তীতে, তো সেখানে আহ, তখন কি করে আটকে ধরে এবং আমাদেরকে মাঝে মাঝে শকও কিন্তু দেয়। তোমরা যারা ইলেকট্রিক সেফটি নিয়ে কাজ করো ফ্যাক্টরিতে তারা জানো। ওকে, আমার কথা বোঝা গেছে? আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কি? হ্যালো, জি স্যার, বুঝাতে পেরেছেন। স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা হচ্ছে নরমালি যে একটা বস্তু ব্যালেন্স অবস্থায় থাকে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন সহকারে, সেটা যখন ডিসব্যালেন্স হয়ে যায় তখন কোথাও চার্জের পরিমাণ বেশি হয় পজিটিভ, কোথাও নেগেটিভের পরিমাণ বেশি হয়। ওকে, বেশি হওয়ার কারণে তখন সেখানে নেগেটিভ পজিটিভের সৃষ্টি হয় প্রথমত। দ্বিতীয়ত, এই নেগেটিভ পজিটিভ চার্জটা যদি কোনো তড়িৎ পরিবাহী বস্তুতে থাকে তাহলে সেটা চলে যেতে পারে, কিন্তু যদি তড়িৎ অপরিবাহী বস্তুতে থাকে তাহলে সেই চার্জটা চলে যেতে পারে না, যার কারণে সেটা সারফেসে থেকে যায়। ওকে, এরপর আমরা জানি, মাইক্রোফোনটা মিউট করি শামীম হোসেন। এরপরে তখন সেই চার্জটা কি হবে, যে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, যার কারণে আমাদের টেক্সটাইলে এই প্রবলেমগুলো সৃষ্টি হয়। আমরা অনেক সময় প্রিন্টারে যখন প্রিন্ট করি তখন অনেকগুলো পেজ একসাথে বের হয়, তখন অনেক সময় এখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে আমরা অনেকেই লক্ষ্য করব যে আমাদের আঙ্গুল পর্যন্ত কেটে যায়। আমরা কি লক্ষ্য করেছিলাম? দেখেছি কখনো? জি স্যার। আচ্ছা, যাই হোক, জি স্যার, ফটোকপিতে এরকম হয়। হ্যাঁ ফটোকপিতেও এরকম হয়, এটাই কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণেই হয়। এই গেল স্ট্যাটিক ইলেকট্রিসিটির কথা। এখন আসি, এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে নানা মতামত আছে, নানা জনে নানা কথা বলেছেন। অনেকে তো আমরা যখন এটাকে ম্যাজিক বলে থাকি, যে হ্যাঁ দেখো কাগজের টুকরা আকর্ষণ করতেছে, হ্যাঁ ওকে, ম্যাজিক বলতে আসলে কিছু নেই, সবগুলি সায়েন্স, কোনোটা আমরা জানি কোনোটা আমরা জানি না, সেটাই যেটা জানি না সেটাই আমাদের কাছে অলৌকিক মনে হয়, বিস্ময়কর মনে হয়। তো আমরা দেখি স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য কতগুলো থিওরি দেওয়া রয়েছে, যেমন ওয়ান ফ্লুইড থিওরি, টু ফ্লুইড থিওরি, ফ্যারাডেস থিওরি, লরেন্ট লরেন্টস থিওরি, মডার্ন থিওরি। তো আমরা একটু সিম্পলি থিওরি গুলো সম্পর্কে জানবো। ওয়ান ফ্লুইড থিওরি বলতে কি বোঝাচ্ছে? ফ্লুইড শব্দের অর্থ আমরা জানি যে তরল। তো এই তাহলে থিওরি কি বলছেন, যে এটা ওয়াট এবং ফ্র্যাঙ্কলিন এটাকে তৈরি করেন। এই থিওরি অনুসারে কি হচ্ছে, যে আনচার্জ or neutral condition a material has a definite quantity of ইনডিস্ট্রিবিউট চার্জ ফ্লুইড, অর্থাৎ বলা হচ্ছে কোনো একটা বস্তুতে একটা চার্জের ফ্লুইড রয়েছে। অর্থাৎ চার্জকে যদি আমরা জলের কল্পনা করি, আমরা সাধারণত অনেকেই দেখে থাকবো যে ওই যে কাচের নলে কিন্তু অনেক সময় পানি এবং কালার বিভিন্ন বস্তু ঢুকানো থাকে, গ্রামের মেলাতে পাওয়া যায়, হয়তো ছোটবেলা অনেকেই কিনেছি। সেটা কি উপরে করলে নিচের দিকে যায়, নিচে করলে উপরের দিকে যায়, তাই না? তো এখানে ওয়ান ফ্লুইড থিওরিটাকেও সেটা বলা হচ্ছে, যে প্রত্যেকটা বস্তুর যে চার্জটা রয়েছে সেটাকে একটা ফ্লুইডের সাথে তুলনা করা হয়েছে। বলছে যে ইফ দ্য ফ্লুইডস আর ইনক্রিজ দেন দ্য বডি উইল পজিটিভ চার্জ, এন্ড ইফ দ্য ফ্লুইডস আর ডিসক্রিজ দেন দ্য বডি উইল নেগেটিভ চার্জ। এটা হলো প্রাথমিক দিকের ধারণা। যখন স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণ অনুসন্ধান করতে হলো তখন ঠিক সেই সময়ে ওয়ান ফ্লুইড থিওরিটা তাহলে কি জিনিস? ওয়ান ফ্লুইড থিওরিটা বলছে যে কোনো বস্তুতে এক ধরনের চার্জ থাকে, হয় নেগেটিভ না হয় পজিটিভ। যখন সেটা বেড়ে যায় তখন চার্জের পজিটিভ যেটা থাকবে সেটার আধিক্য বেড়ে যায়, যখন কমে যাবে তখন সেটার আধিক্য কমে যাবে।
তৃতীয়ত আমরা যদি পরবর্তীতে দেখি টু ফ্লুইড থিওরি, এরপরে আরেকটু আপডেটেড হলো যে না ওয়ান ফ্লুইড থিওরি হতে পারে না। অ্যাকর্ডিং টু দ্য থিওরি বলা হচ্ছে কি আনচার্জ অর নিউট্রাল কন্ডিশন ম্যাটেরিয়ালস হ্যাজ টু অপোজিট চার্জ। তখন বলা হচ্ছে যে না এক চার্জ না, দুই প্রকার চার্জ রয়েছে। Due to the friction, one type of fluid flows from one material to another material. This is an increment or decrement of the charge occurs in the bodies and thus electricity produced. বলা হচ্ছে পরবর্তীতে যে না এক ধরনের চার্জ নয়, দুই ধরনের চার্জ আছে। যখন কোনো বস্তুর ফ্রিকশন বা ঘর্ষণ হয় তখন এক বস্তু থেকে চার্জ আরেক বস্তুতে যায়, যার কারণে ইলেকট্রিসিটি প্রবাহিত হয়। আমরা সবাই জেনে থাকি যে ইলেকট্রনের প্রবাহের কারণেই ইলেকট্রিসিটি প্রবাহিত হয়, মানে ইলেকট্রনের প্রবাহই কিন্তু ইলেকট্রিসিটি। ওকে, এর পরবর্তীতে আবার আরেকটু আপডেট হলো ফ্যারাডেস থিওরি। ফ্যারাডেস থিওরিটা কি বলছে যে if the charge is produced by a static electrical experiment by move the electrical cell will get and current electricity। তাহলে বলা হচ্ছে যে যদি চার্জ স্ট্যাটিক ইলেকট্রিসিটির মাধ্যমে হয় এবং সেই চার্জটা যদি মুভ করানো সম্ভব হয় তাহলে আমরা কারেন্ট পাবো, ইলেকট্রিসিটি পাবো। যেমন আমরা ফ্যারাডের অনেকগুলো মোটর সম্পর্কে জানি। আমাদের যে বাসা বাড়িতে মোটরগুলি রয়েছে ইলেকট্রিক্যাল মোটর, সেগুলো কি চৌম্বকীয় তরঙ্গ, চৌম্বকীয় ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে, যার কারণে অর্থাৎ যখনই স্থির বিদ্যুৎটা, এটাকে আমরা স্থির বিদ্যুৎ বলছি কারণ এটা চলতে পারে না। যদি এটা চলতে পারতো তাহলে কিন্তু এটাকে আমরা চলবিদ্যুৎ বলতাম, যেটা আমাদের বিদ্যুৎ যেগুলো রয়েছে। ওকে, পরবর্তীতে লরেন্স থিওরি বলছে কি এই থিওরি অনুসারে পজিটিভ এবং নেগেটিভ চার্জ আর নট টু ডিফারেন্ট টাইপস অফ ফ্লুইড রেদার দেন দে আর টু অপোজিটলি চার্জ পার্টিকেল। এইখানে বলছে যে এতক্ষণ ধরে জানলাম নেগেটিভ পজিটিভ আছে, ফ্যারাডে বলল যে হ্যাঁ যদি এটা চলাচল সম্ভব হয় তাহলে ইলেকট্রিসিটি হবে, কারেন্ট হবে। লরেন্স বলতেছে যে হ্যাঁ নেগেটিভ পজিটিভ চার্জ আছে কিন্তু সেটা দুই ধরনের। এটা এতদিন পরে সে আমরা জানলাম, লরেন্স বলল। ওকে, এর পরবর্তীতে বর্তমানে যেটা সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত সেটা হচ্ছে মডার্ন থিওরি। আচ্ছা, কার মাইক্রোফোনটা ওপেন আছে একটু মিউট করব আমরা। হ্যাঁ, static electricity is a simply imbalance in the distribution of the electrons। দেখো একটু লক্ষ্য করো সবাই স্লাইডের দিকে, যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কোথায় গেল, দেখো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, সরি, দেখো static electricity is the simply imbalance in the distribution of the electrons may be defined as the accumulation of the time variant। আচ্ছা, এত কথা বাদ। মডার্ন থিওরি বলছে যে হ্যাঁ কোন বস্তুতে সমান সংখ্যক, আমি একটু প্রথমে যে কথাগুলো বলেছিলাম, সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ চার্জ আছে, যার কারণে বস্তুটি নিউট্রাল থাকে। যখন এই নেগেটিভ এবং পজিটিভ চার্জের পরিমাণ কম বেশি হয়ে যায় তখন সেটা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে মডার্ন থিওরি। আচ্ছা, হোপফুলি আমরা যে থিওরিগুলো সম্পর্কে আলোচনা করলাম, ওয়ান ফ্লুইড থিওরি বলতে বোঝাচ্ছে যে আগে কল্পনা করা হতো যে পানির মতো কিছু আছে, সেটার আদান প্রদানের কারণেই কিন্তু আলটিমেট আমাদের চার্জিংটা হয়। দি টু ফ্লুইড থিওরিতে বলা হচ্ছে যে না দুই প্রকার ফ্লুইড রয়েছে, কিন্তু কি কি ফ্লুইড বা কি ধরনের ফ্লুইড সেটা বলা হচ্ছে না, চার্জটাকেই ফ্লুইড বলা হচ্ছে এখানে। ফ্যারাডে বলতেছে যে হ্যাঁ এটা স্থির বিদ্যুৎ, কিন্তু যদি ইলেকট্রনটা চলাচল করতে পারতো তাহলে সেটাকে আমরা কারেন্ট বলতাম। লরেন্স থিওরি বলছে যে হ্যাঁ এটা দুই প্রকার ফ্লুইড ঠিক আছে, কিন্তু এখানে টু অপোজিটলি চার্জ পার্টিকেল রয়েছে, অর্থাৎ চার্জ দুটির বৈশিষ্ট্য হচ্ছে অপোজিট। এরপরে মডার্ন থিওরিতে আমরা এসে জানলাম যে হ্যাঁ আমাদের যে চার্জ গুলো রয়েছে সেগুলো সরাসরি অপোজিট চার্জ, ওকে, কিন্তু সমান অর্থাৎ নিউট্রাল, সমান সংখ্যক, সমান পরিমাণ। আচ্ছা, আমাদের মাইক্রোফোন গুলো মিউট করি আমরা সবাই। ওকে, এই হচ্ছে মডার্ন থিওরি। ওকে, তো এই সম্পর্কে এইটুকুই তো বোধহয় কারো কোনো ঝামেলা নেই আশা করি। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারো, কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। আচ্ছা, আমরা নেক্সটে চলে গেলাম। এখন ট্রাইবো ইলেকট্রিক সিরিজ, আমরা প্রশ্ন জাগতে পারে মনে যে কোনটার সাথে কোনটাকে ঘষলে কি চার্জ হবে। আমরা প্রথমে যে ছবিটা দেখেছিলাম প্রথম ব্যাকগ্রাউন্ডে, যে একটা এর সাথে আমরা কি করছি, এই যে ছবিটা আমরা এখানে যদি দেখি যে একটা পলিথিন রডকে আমরা ঘষতেছি কি দিয়ে, একটা ক্লথ দিয়ে, শুকনো কাপড় দিয়ে, সেটা রেশমি কাপড় হতে পারে।
তো এই ক্লথ দিয়ে যখন ঘষতেছি তখন আলটিমেট কি হচ্ছে, ইলেকট্রন গুলো গেইন করছে রডের ভিতরে এবং লুজ করছে কাপড়, অর্থাৎ কাপড় ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, পলিথিন রডটা ইলেকট্রন গ্রহণ করছে, যার কারণে সেখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটির কোশ্চেন হচ্ছে। তৌহিদুর রহমান বলো তুমি কি বলতে চাও? তৌহিদুর রহমান, রেস্ট ইওর হ্যান্ড, কি বলতে চাও বলো। তৌহিদ বলো। হ্যালো, স্যার না বুঝে দিয়েছে আচ্ছা মনে যাই, হয়। ঠিক আছে। তো এখানে কি হচ্ছে যে আমাদের সেই এখন প্রশ্ন হলো কার সাথে কি ঘষলে বা কোন ম্যাটেরিয়ালের সাথে কাকে ঘষলে বা কোন ম্যাটেরিয়ালের সাথে কোন ম্যাটেরিয়ালকে রাব করলে কি চার্জের সৃষ্টি হবে, সেটার জন্য আমাদের যে থিওরিটা প্রয়োজন সেটাকে আমরা ট্রাইবো ইলেকট্রিক সিরিজ বলছি। এই সিরিজটা কি, সিরিজ মানে কোনো কিছুর সন্নিবেশ। তাহলে আমরা সবাই একটা ছবি দেখতে পাচ্ছি, সবার হোম পেজে একটা ছবি দেখা যাচ্ছে সম্ভবত। দেখো যে উপরের দিকে দেওয়া আছে পজিটিভ, নিচের দিকে দেওয়া আছে নেগেটিভ। তাহলে কি হচ্ছে, উপরের দিকে রাবার ফোর, গ্লাস, মিকা, হিউম্যান হেয়ার, নাইলন, উল, একটা সিরিজ দেওয়া আছে, তাই না? তো এই সিরিজের একটা বৈশিষ্ট্য হলো উপরের, দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, উপরেরটার সাথে নিচের যে কোনোটাকে যখন আমরা রাব করব বা ঘর্ষণ করব, তার ফলে উপরের যে বস্তুটা আছে সেটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ চার্জে চার্জিত হবে, নেগেটিভ যে নিচের যে বস্তুটা আছে সেটা নেগেটিভ ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে চার্জিত হবে। যদি ধরে নেই সিল্ক ফেব্রিককে আমরা পলিস্টার দিয়ে ঘর্ষণ করছি বা সিল্ক ফেব্রিকের সাথে পলিস্টার সাবস্টেন্সের ঘর্ষণ করছি, তাহলে কি হবে? তাহলে সিল্ক ফেব্রিকটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ চার্জে চার্জিত হবে, অপরদিকে পলিস্টার ফেব্রিকটা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে চার্জিত হবে। এই ডিসটেন্সটা যত বেশি হবে চার্জের পরিমাণ তত বাড়বে। যদি সবার প্রথম র্যাবিট ফার, যেটা খরগোশের গায়ের লোমের সাথে যদি আমরা টেফলন কাপড়ের ঘর্ষণ করি, তাহলে কি সবচেয়ে বেশি পরিমাণে পজিটিভ চার্জ এবং সবচেয়ে বেশি পরিমাণে নেগেটিভ চার্জের উৎপন্ন হবে। তো এই যে সিরিজটা, এই সিরিজটাকেই ট্রাইবো ইলেকট্রিক সিরিজ আমরা বলছি, অর্থাৎ কোনটার সাথে কোনটার ঘর্ষণে কি পরিমাণ চার্জ, মানে কি চার্জের সৃষ্টি হবে, নেগেটিভ নাকি পজিটিভ। এটা ডিপেন্ড করছে কিসের উপর? এটা ডিপেন্ড করছে অনেকগুলো বস্তুর উপর। আসলে এরকম কোনো স্পেসিফিক কারণ নাই যে এটার কারণে এটা হচ্ছে। এখানে যেমন আমরা যদি দেখি যে কন্টাক্ট অ্যাঙ্গেল, তারপর কন্টাক্ট টাইম, ওয়ার্ক ফ্রিকশন, চার্জ ব্যাকলো, চার্জ ব্যাকগ্রাউন্ড ইত্যাদি সবকিছুই কিন্তু এই বিষয়গুলোর উপর নির্ভর করছে। তো বিজ্ঞানীরা কি করেছেন, এগুলোর একটা সিরিজ করেছেন, পরীক্ষা নিরীক্ষা করে এগুলো একটা সিরিজ তৈরি করেছেন। তো আমরা যদি দেখি এখানে যে when two materials with neutrally charged surface come into a contact angle 4 Armstrong এর মতো 10 to যদি হয়, and then they separated the materials so have undergone the tribo changing and now at be the neutral of the surface charge level, অর্থাৎ চার্জের সৃষ্টি করছে। তাহলে এই চার্টটা আমাদের সবাইকে একটু জানতে হবে, হ্যাঁ, কারণ এখান থেকে এমসিকিউ হবে। ওকে, এরপরে চলে আসি আমরা মেজারমেন্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ। কোন বস্তুর একটা চার্জ আমরা কিভাবে মেজার করব সেটার জন্য যে বিষয়টা আমাদের চলে আসতেছে, দেখো একটা পানি ভর্তি বালতিতে যদি আমরা পানি ঢেলে দেই উপর থেকে, তাহলে কি হবে? পানি বেশি হয়ে পড়ে যাবে, বা পানি যদি কম থাকে সেখানে যদি আরো পানি দেই তাহলে সেটা কি পূর্ণ হবে। ওকে, তো মেজারমেন্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ, আমরা আগে থেকেই জানি যে কোন বস্তুতে সমান সংখ্যক নেগেটিভ এবং পজিটিভ চার্জ আছে, মানে বস্তুটি নিউট্রাল আছে। ওকে, তো এই বস্তুতে যদি আরো কোনো চার্জের আধিক্য আসে তাহলে সেখানে কি হবে? চার্জের পরিমাণ বেড়ে যাবে অথবা কমে যাবে। তো আমরা যদি এইরকম একটা ছবি দেখি পাশের ইয়েতে, দেখো ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে কি বলা হচ্ছে, প্যারাফিন ওয়াক্স দিয়ে কি ফ্রাইডে সিলিন্ডার একটা আছে। তো একটা নরমাল সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারটা কি নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ সমান। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, কোনো একটা বস্তুর চার্জ মাপতে হবে। ধরে নিলাম আমরা একটা স্যালাইভার নিয়ে আসলাম, সেটার চার্জ মাপবো। তাহলে সেটা কিভাবে মাপবো? তো যখন আমরা এই সিলিন্ডারটাতে সেই চার্জ ম্যাটেরিয়ালটা অর্থাৎ কার্ডের স্যালাইভারটা দিলাম, তখন কি হবে, এখানে আগে যে পরিমাণ চার্জটা ছিল সেটা কি দুই দিকে সমান ছিল, নেগেটিভ এবং পজিটিভ চার্জের পরিমাণ সমান ছিল, কিন্তু এখানে যখন কার্ডের স্যালাইভারটা দেওয়া হবে
তখন কি হবে এখানে এই যে কার্ডের সালাইভারটা যে চার্জই নিয়ে আসুক না কেন পজিটিভ অথবা নেগেটিভ এই চার্জটা কি হবে তখন সেখানে বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে সেখানে কি হবে নেগেটিভ অথবা পজিটিভ চার্জ বেড়ে যাবে যে কোনো একটা। ওকে, তো এইখানে যে বিষয়টা হলো তাহলে এই যে চার্জের পরিমাণ বাড়া এবং কমাটা আমরা কিন্তু একটা ভোল্টমিটারের সাহায্যে মাপতে পারি। তো ভোল্টমিটার প্রথমে যখন আমরা একটা সিলিন্ডারকে জাস্ট ভোল্টমিটার লাগাবো তখন সেই সিলিন্ডারে কিন্তু কোনো চার্জ নাই, মানে চার্জ আছে দুটোই নেগেটিভ এবং পজিটিভ চার্জ দুটোই সমান আছে, সো ভোল্টমিটার কোনো রিডিং দিচ্ছে না। পরবর্তীতে আমরা যখন এখানে কোনো চার্জ সালাইভার বা কার্ডেট বা কোনো কাপড় বা কোনো কিছু দিব তখন কি এখানকার চার্জের পরিমাণটা বেড়ে যাবে। তো এই চার্জের পরিমাণটা যখন বেড়ে যাবে হয় নেগেটিভ হবে না হলে পজিটিভ হবে, নেগেটিভ অথবা পজিটিভ হলে এই ভোল্টমিটার কি হবে রিডিং দিবে। আমার কথা ক্লিয়ার? হ্যালো, জি স্যার। আচ্ছা আমি আবারও বলছি যে কি হচ্ছে স্যার আরেকবার রিপিট করেন। হ্যাঁ, আমরা জানি প্রত্যেকটা বস্তুতে কি থাকে সমান সংখ্যক চার্জ থাকে নেগেটিভ এবং পজিটিভ চার্জ। ওকে, এই তাহলে এই বস্তুটাতে যখন আমরা ভোল্টমিটার লাগাবো তখন সেটা কি কোনো রিডিং দিবে না বা নিউট্রাল রিডিং দিবে যেহেতু নিউট্রাল আছে। ওকে, তাহলে কোনো একটা বস্তু বা ম্যাটেরিয়ালের চার্জ আমরা কিভাবে মাপবো যখন আমরা কি করছি বাইরে থেকে কোনো একটা চার্জিং বস্তু এনে সেই সিলিন্ডারের ভিতরে দিচ্ছি, তাহলে কি সেই সিলিন্ডারের চার্জ হয় নেগেটিভ হবে না হয় পজিটিভ হবে। ওকে, যখন এখানে চার্জের পার্থক্য সৃষ্টি হবে নেগেটিভ অথবা পজিটিভ তখন কি ভোল্টমিটার রিডিং দিবে। চার্জ যদি কম বেশি হয় ভোল্টমিটার রিডিং দিবে, তাই না? তাহলে এই ভোল্টমিটারের রিডিং থেকে আমরা এই বস্তুর চার্জ কতখানি সেটা মাপতে পারি। ওকে, বুঝা গেছে? ওকে জি স্যার। স্যার। ওকে, আমরা এবার এই পাশে দেখি কি বলা হচ্ছে যে দা অ্যামাউন্ট অফ, এখানে একটা সূত্র আমরা ইউজ করছি যে Q is equal to CV। কি বলা হচ্ছে যে where Q amount of charge induced in the cylinder, কি পরিমাণ চার্জ, and C known capacitance of the whole system, and V potential difference by the voltmeter। ওকে, তাহলে আমরা এই Q এবং C থেকে V টা বের করে নিতে পারবো পটেনশিয়াল ডিফারেন্স, অথবা যে কোনো C এবং V থেকে এই V টার মান তো আমরা পাবোই, তাহলে V এবং C এর মান তো আমরা জানি ক্যাপাসিটেন্স, তাহলে দুটো থেকে আমরা Q এর মানটা পাবো। ক্লিয়ার? মানে বালতিতে যদি ভরা বালতিতে আরো পানি ঢেলে দেই তাহলে কতটুকু পানি পড়লো সেটা আমরা যদি ধরতে পারি তাহলে বুঝতে পারবো কতটুকু পানি হলো। চার্জের বিষয়টাও ঠিক সেম। হোপফুলি বুঝতে পেরেছো, না পারলেও কোশ্চেন করতে পারো আমাকে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এর পরবর্তীতে চলে যাই। তাহলে আমরা ক্লাস শেষে আবার রিভিউ করব, সমস্যা নাই। যে প্রবলেমস অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইন দ্য টেক্সটাইল সেক্টর, কি কি প্রবলেম সৃষ্টি হয় টেক্সটাইল সেক্টরে। বুঝলাম যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই কারণে হয় যেটা কি করে নেগেটিভ পজিটিভ চার্জকে আকর্ষণ করার কারণে একসাথে লেগে থাকে। তাহলে সেই সমস্যাগুলো কি কি হবে? প্রবলেমস ডিউ টু দ্য রেসপন্স অফ দ্য সিমিলার চার্জ, সমধর্মী চার্জ পরস্পরকে কি করে আকর্ষণ করে আমরা সেটা জানি। তাহলে সমধর্মী চার্জ কি করবে বিকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে যখন বিকর্ষণ করবে তখন আমাদের কি হবে সমস্যাগুলি, যেমন the causes of difficulties in the handling materials for instant filament and charge will be repelled to each one another, and there will be ballooning by bundles of saliva, cloth will not fall down। দেখো স্যালাইভার বান্ডল গুলো করা যাবে না, আমরা যে কাপড় বিছাই না, আমরা কাপড় বিছিয়ে কাটি না একসাথে, সেটা হবে না, কারণ একটা তো আরেকটাকে কি করছে মাঝখানে গ্যাপ থেকে যাচ্ছে, একটা আরেকটাকে কি করছে ডিনাই করছে। ওকে, তাহলে সেটাও ভালো মতো হচ্ছে না। প্রবলেমস ডিউ টু প্রেজেন্স অফ দ্য অপোজিট চার্জ, অপোজিট চার্জের কারণে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা জানি। অপোজিট চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে অপোজিট চার্জ পরস্পরকে যখন আকর্ষণ করবে তখন কি সমস্যার সৃষ্টি হবে? বস্তু দুটা একসাথে কি হবে, মনে করো দুটো কাপড়ের লে আমরা বিছাইছি একসাথে, হ্যাঁ কাটার জন্য মার্কার দিয়ে মেশিন স্ট্রেট নাইফ দিয়ে কাটবো, কিন্তু যখন দুটো একসাথে লেগে আছে কাটা গেল কিন্তু পরবর্তীতে খুলতে চাবে না। আমরা যখন পার্টস গুলি আলাদা করব, প্রত্যেকটা কম্পোনেন্টস আলাদা করব, তখন কিন্তু সেগুলো খোলা যাবে না। আচ্ছা, কার জানি একটা শব্দ হচ্ছে ভাই, একটু কষ্ট করে বন্ধ করো। দেখো
প্রবলেমস অফ দ্য অপোজিট চার্জ কি করছে, অ্যাট্রাক্ট ইচ অ্যানাদার, ডিফিকাল্টিং ওপেনিং, সমস্যা যেমন প্যারাশুট কিন্তু ওপেন হতে চাইবে না, ঠিক আছে। তো আমাদের গার্মেন্টস এর ক্ষেত্রে গার্মেন্টস কাটিং থেকে শুরু করে ফেব্রিক রোল টু রোল সমস্যাগুলো হতে পারে। প্রবলেম ডিউ টু দ্য আনইউজুয়াল অ্যাট্রাকশন অফ দ্য চার্জ পার্টিকেল টু দ্য আনচার্জ বডিজ। তো আরেকটা সবচেয়ে সমস্যা হচ্ছে যে এই চার্জিং বডিগুলো কিন্তু বিভিন্ন প্রকার ময়লা আবর্জনাকে আকর্ষণ করে, যেমন ডার্ট অ্যান্ড ডাস্ট মে স্টিক অফ দ্য গার্মেন্ট, সয়েলিং অফ দ্য ক্লোথস, তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে যদি আমাদের ময়লা পার্টিকেল গুলো তাড়াতাড়ি আকর্ষিত হবে, যার কারণে ফেব্রিকটা তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। কি বলা হচ্ছে, ফাইবার মে স্টিচ এন্ড মেশিন বডি এন্ড ইভিল কনফর্মেশন এন্ড রোলার ল্যাপিং মে অকার, একটা রোলের সাথে আরেকটা রোল, নয়েজ মে অকার, নয়েজ হতে পারে, স্পার্কিং হতে পারে। আমরা জানি যে আমাদের আকাশে যে স্পার্কিং হয় সেটাও কিন্তু চার্জের কারণেই হয়ে থাকে। ওকে, ফগ মেকিং, ধোঁয়া শোয়া সৃষ্টি হতে পারে। ওকে, প্রবলেমস ডিউ টু স্পার্কিং, স্পার্কিং হলে কি হবে, আমাদের তো বজ্রপাতে মানুষই মারা যায়, টেক্সটাইলে স্পার্কিং হলে কি, আগুন ধরে যেতে পারে, আগুন ধরে গেলে এখান থেকেও আমরা অগ্নি দুর্ঘটনার শিকার হতে পারি, ঠিক আছে। এটা যদি কিছু ফ্ল্যামেবল জিনিসপত্র থাকে, আমাদের অনেক কেমিক্যাল আছে যেগুলো দিয়ে প্রসেস করি, যেগুলোর অনেকগুলোই কিন্তু ফ্ল্যামেবল, প্রচুর পরিমাণে ফ্ল্যামেবল, যার কারণে সেগুলো কি খুবই সেনসিটিভলি হ্যান্ডেল করতে হয়। কি লার্জ অ্যামাউন্ট অফ কনকিউমুলেটেড স্ট্যাটিক চার্জ মে বি গিভ শক অন দ্য ওয়্যারার, মাঝে মধ্যে ফেব্রিক কিন্তু আমাদেরকে শকও দেয়, হ্যাঁ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে শক দেয়। ডিউ টু স্ট্যাটিক চার্জ প্রজেক্টিং ফাইবারস, যেমন প্রজেক্টিং ফাইবার স্কিন গুলো, ছোট ছোট ফাইবার গুলি খাড়া হয়ে থাকে, বেরিয়ে হয়, সোজা হয়ে থাকে, আমরা যেগুলোকে পিলিং বলি, এগুলো ঠিক পিলিং নয়, মনে করো তোমার মাথার চুল সোজা হয়ে গেল, ঠিক আছে, এটাও কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে হতে পারে। রোভিং এক্সপেরিয়েন্স, স্যার হেয়ারনেস বলি আমরা। হেয়ারিনেস বলি, হ্যাঁ, হেয়ারিনেসটা সোজা হয়ে যাবে, সেটাকে আমরা এমনি হেয়ারিনেস আছে, কিন্তু যখন সেগুলো সোজা হয়ে যাবে ডিউ টু দ্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি হবে। ওকে, ডিউ টু দ্য স্ট্যাটিক কি, রোভিং এক্সপেরিয়েন্স মোর ফ্রিকশন, ফ্রিকশনটা বেশি হবে, যত ফ্রিকশন বেশি হবে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তত বেশি হবে, আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি যত বেশি জেনারেট হবে আমাদের ফেব্রিক হ্যান্ডলিং তত সমস্যা হবে। ওকে, মেথড অফ মিনিমাইজিং স্ট্যাটিক প্রবলেম, তাহলে এই সমস্যাগুলোর সমাধান কি করে হবে, সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কি কি সমাধান করতে পারি আমরা, বাই প্রসেসিং এইডস, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে কিভাবে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটিটাকে কমানো যায়। বাই ইউজিং কন্ডাক্টিং লিকুইডস লাইক ইমালশন, অয়েল ফ্রিকশন বিটুইন দ্য ম্যাটেরিয়াল ক্যান বি মিনিমাইজ অর রিডিউস। দেখো, যদি ঘর্ষণ না হয় দুটো বস্তুর ভিতরে তাহলে কি হবে, ঘর্ষণ যদি না হয় তাহলে কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে না, তাহলে ঘর্ষণ প্রতিরোধী উপায় সৃষ্টি করেও কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি কমানো যায়, যেমন আমরা ইমালশন ইউজ করতে পারি, অয়েল ইউজ করতে পারি, হ্যাঁ, তাহলে কি ফ্রিকশনটা কমে যাবে, আর ফ্রিকশনটা কমে গেলে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা মিনিমাইজ হবে। আচ্ছা, কে কথা বলছে? স্যার এই ক্ষেত্রে আমরা কি সিলিকন ইউজ করতে পারি না? হ্যাঁ, করতে পারি, সিলিকন, সিলিকন ইউজ করতে বলো। পারি না? পারি, কিন্তু সেটা দেখতে হবে আমরা তুমি যে ফেব্রিকে ইউজ কি করবে সেই যেমন, ফেব্রিকের সাথে কোনো সমস্যার সৃষ্টি করছে কিনা। হ্যাঁ বলো। হ্যালো, এটা কি ওয়াশে সিলিকন ইউজ করব নাকি আমরা না, যখন ফিনিশিং এ সিলিকন এটা ইউজ তো করব? স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা তো তোমার সবখানেই হতে পারে, তোমার যে টেক্সটাইল প্রসেসিং এটা পুরো প্রক্রিয়াটাতেই হতে পারে, জি স্যার। ঠিক আছে। সো সিলিকন সবখানেই ইউজ করা যাবে, তুমি যখন ফেব্রিক ফিনিশ করবে তখনই ইউজ করতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে সিলিকন সফটওয়্যার দিয়ে বায়ারের রিকোয়ারমেন্টস এক একটা এক এক রকম চায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার রিকোয়ারমেন্টস যদি ফুলফিল করে সেই ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো, সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু সেই ক্ষেত্রে আবার কস্ট সবকিছুই তোমাকে দেখতে হবে। এছাড়াও অন্য কোনো মেথডস আছে কিনা সেটাও কিন্তু আমরা চিন্তা করতে পারি। বাই চেঞ্জিং রিলেটিভ হিউমিডিটি, অর্থাৎ হিউমিডিটি যত বাড়বে তত কিন্তু কি বলা হচ্ছে যে বাই ইনক্রিজিং দ্য হিউমিডিটি অফ দ্য অ্যাটমসফিয়ার দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ম্যাটেরিয়াল ক্যান বি রিডিউস এন্ড দ্য স্ট্যাটিক চার্জ উইল বি মুভ এন্ড স্ট্যাটিক প্রবলেম উইল বি মিনিমাইজ এন্ড দে ক্যান বি, অর্থাৎ যখন আমরা রিলেটিভ হিউমিডিটিটাকে বাড়িয়ে দিব তখন কি ভেজা ভেজা হবে, ভেজা ভেজা হলে কি হবে, অর্থাৎ আমরা যদি ভেজা বস্তু চার্জ পরিবহন করতে পারে, অর্থাৎ চার্জটাকে প্রবাহিত হতে দিলেই কিন্তু এই সমস্যাটা হবে না। বাই ইউজিং রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, কিছু রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে যেগুলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিডিউস করতে পারে। বাই ফিনিশিং ট্রিটমেন্ট, তুমি যেটা বললা যে বিভিন্ন প্রকার অ্যান্টি স্ট্যাটিক এজেন্ট আমরা ইউজ করতে পারি,
বিশেষ করে যখন আমরা ম্যানমেড ফাইবার গুলো তৈরি করি, কোটিং দেই, তো সেই ক্ষেত্রে স্পিন ফিনিশ কোটিং আমরা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কমে যাবে। তো ম্যানমেড ফাইবার গুলো যেহেতু অনেক বেশি শুকনো থাকে, ময়েশ্চার রিগেইন কম, সেই ক্ষেত্রে ম্যানমেড ফাইবার গুলোতেই কিন্তু বেশি স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করার সম্ভাবনা থাকে, এবং যার কারণে স্ট্যাটিক ম্যানমেড ফাইবার গুলো কিন্তু বেশি পরিমাণে ময়লা হয়ে যায়। ওকে, বাই ইথারিং, অর্থাৎ চার্জটাকে চলে দিতে হবে। চার্জটাকে কি করতে হবে? চলে যেতে দিতে হবে। তাহলে কি বাই ইথারিং মেটালিক, আমাদের বাসা বাড়িতেও কিন্তু ইথারিং করে থাকি, আর্থিং করে থাকি, সরি। তো কি হয়, বেশি যে চার্জটা, এক্সট্রা যে চার্জটা, সেটা কি প্রবাহিত হয়ে চলে যায়। আমাদেরও কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে চার্জটা উৎপন্ন হবে সেটা যেতে পারে না, কারণ যে বস্তুটাতে উৎপন্ন হয় সেই বস্তুটা নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস। তো এটা যদি যেতে পারে কোনো কিছু দিয়ে, ওকে। বাই ইউজিং কন্ডাক্টিভ ফাইবারস, কি বলা হচ্ছে যে বাই ব্লেন্ডিং কন্ডাক্টিভ ফাইবারস উইথ নন কন্ডাক্টিভ স্ট্যাটিক প্রবলেম উইল বি। যেমন কিছু কিছু এখন নতুন নতুন ফাইবার তৈরি করা হচ্ছে, মেটালিক ফাইবার, যেগুলো কিনা কি করছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটিকে মিনিমাইজ করতে সক্ষম, কারণ সেগুলো চার্জ পরিবহন করে। তাহলে সেগুলো যদি মাঝে মাঝে দিয়ে দেওয়া হয় ফেব্রিকের, তাহলে পুরো যে চার্জটা সেটার মাধ্যমে চলে যাবে। এই ছিল মিনিমাইজিং প্রসিডিউর, অর্থাৎ আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি। ওকে, এরপরে আরেকটু রয়েছে আমাদের আজকে লেকচারে, হাইপোথিসিস অফ দ্য চার্জ ট্রান্সফার, অর্থাৎ কিভাবে চার্জটা ট্রান্সফার হবে, এটার কিছু কথাবার্তা আছে যেটাকে আমরা হাইপোথিসিস বলছি। প্রথমত যেটা আমরা দেখতে পাচ্ছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ, পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্সটা খুবই সহজ একটা জিনিস, যে দেখো দুটো বালতিতে যদি সমপরিমাণ পানি না থাকে, কোনোটাতে বেশি কোনোটাতে কম থাকে, অথবা অবস্থানগত থাকে, তাহলে কি উপর থেকে নিচে পানি পড়বে, এটাই স্বাভাবিক, তাই না? বা বেশি থেকে কমে পানি যাবে, সেটাই স্বাভাবিক। সেটাকে আমরা, অর্থাৎ চার্জ যদি দুটোর সমান না হয়, তাহলে চার্জ সমান হওয়ার জন্য যে বস্তুতে চার্জ বেশি আছে সেখান থেকে চার্জ কি হবে, কম বস্তুতে যাবে। এটাকে আমরা পটেনশিয়াল ডিফারেন্স বলছি। Nature and their distribution of the charge, asymmetric grabbing, nature, charge and their distribution, যে charge particle are present both surface, contact with the distributor and themselves in equilibrium concentration of the surface according to their relative affinity of the type particle, the polymers. So এখানে যে কি কি ধরনের নেচার অফ দ্য চার্জ এন্ড দ্যার ডিস্ট্রিবিউশন, কোন কোন চার্জ উৎপন্ন হচ্ছে এবং সেটা কিভাবে যেতে পারে, কোন কোন বস্তুতে হচ্ছে, সেটার উপর কিন্তু এটা ডিপেন্ড করছে, সেটাও কিন্তু একটা হাইপোথিসিস। অ্যাসাইমেট্রিক রাবিং, আমরা যদি যে রাবিংটা করব সেটা যদি ঘর্ষণটা সমতলিক না হয়, অর্থাৎ আমরা যখন কি করি, ঘর্ষণ উদাহরণ কিভাবে দিব, কাঠমিস্ত্রি দেখেছো না, কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রি কি করে, কাঠকে কি করে, ফিনিশ করে। তো সেটা কিন্তু অ্যাসাইমেট্রিক গ্রাবিং না, সেটা সাইমেট্রিক গ্রাবিং। তো অ্যাসাইমেট্রিক গ্রাবিং কোনটা, মনে করো তুমি একজনকে একটা ঘুষি মারলা, অর্থাৎ তোমার হাতের একটা কাপড়ের ইয়েতে ঘুষি মারলা, তাহলে তোমার হাতের যে ফোর্সের সাথে তোমার হাতের যে ঘর্ষণটা, সেটা কিন্তু ঠিকঠাক মতো হলো না, অর্থাৎ সেটা কিন্তু সিমেট্রিক হলো না, বিভিন্নখানে বিভিন্ন রকমের হলো। এই অ্যাসাইমেট্রিক গ্রাবিং এর কারণেও হতে পারে। ডাবল লেয়ার এন্ড piezoelectric polarization, ডাবল লেয়ারটা কি বলছে, যে if there is a double layer on the surface on the body or a layer of the potential immobilized group, the friction between two surface produces charge there and scheme one of them surface onto the other. এখানে মাঝে মাঝে কিছু ডাবল লেয়ারের সৃষ্টি হয়, অর্থাৎ নেগেটিভ পজিটিভের, তো যে কোনো একটাকে স্কিম করলে আরেকটা চলে যায়। আরেকটা রয়েছে পিএজো ইলেকট্রিক পোলারাইজেশন, এটাকে যখন আমরা কোনো একটা বস্তুকে প্রেসার দিব, pressure between two surface may result in charge separation in a crystalline or molecular oriented surface. তো বলা হচ্ছে কোন একটা বস্তুকে যদি অত্যাধিক পরিমাণে প্রেসার দেওয়া হয়, তখন সেইখানে তার ক্রিস্টালাইন কন্ডিশনে, তার মলিকুলার ওরিয়েন্টেশনের কারণে তার চার্জটা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। তো এটার মাধ্যমে কিন্তু চার্জটা ট্রান্সফার হয়, অর্থাৎ একটা থেকে আরেকটাতে যেতে পারে। তো এই ছিল অল্প কিছু হাইপোথিসিস, যেগুলোর মাধ্যমে চার্জ কিভাবে ট্রান্সফার হয় সেই কথাগুলি বললাম। তাহলে আজকে যে বিষয়গুলি আমরা জানলাম সেই বিষয়গুলি হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিভাবে ফর্ম হয়, স্ট্যাটিক ইলেকট্রিসিটি কোন বস্তুর সাথে কাকে ঘর্ষণ করলে কে কতটুকু পজিটিভ নেগেটিভ চার্জ হবে, তারপরে যেটা জানলাম কি কি কারণে হচ্ছে, কিভাবে মিনিমাইজ করা যায়, এবং কিছু থিওরি জানছি, তাই তো? এই ছিল আজকের আমাদের লেকচার। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে স্পেসিফিক, আমাকে করতে পারো। বলো, তোমাদের কিছু কোশ্চেন থাকলে আমি বলো।
হ্যালো, তোমাদের কিছু কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। হ্যাঁ বলো, কি কোশ্চেন? হ্যালো, বোঝা যাচ্ছে না ভাই, একটু ভালো করে বলো। স্যার আপনি যেটা বলছিলেন যে নেগেটিভ এবং পজিটিভের এমসিকিউর জন্য ওইটা একটু রিভিউ করেন, ওই ওই পার্টটা শুধু। আচ্ছা, এটা এমসিকিউ তো এখানে এটা বলা হচ্ছে যে হ্যাঁ এটাই স্যার। হ্যাঁ, এটা যে ট্রাইবোইলেকট্রিক সিরিজ, তো এখানে কি বলা হচ্ছে, ট্রাইবোইলেকট্রিক সিরিজের ভিতরে বলা হচ্ছে যে উপরে এবং নিচে একটা সিরিজ দেওয়া আছে, তাই না? তো উপরের যে কোনোটার সাথে নিচের যে কোনোটার ঘর্ষণ যদি হয়, মনে করো গ্লাসের সাথে টেফলনের যদি ঘর্ষণ হয়, তাহলে গ্লাস কি চার্জ অর্জন করবে আর টেফলন কি চার্জ অর্জন করবে সেটা আমরা জানি না। তো বিজ্ঞানীরা পরীক্ষা করে এই সিরিজটা তৈরি করেছেন। তারা বলেছেন গ্লাসের সাথে যদি আমরা টেফলনের ঘর্ষণ করি, তাহলে গ্লাসটা ইলেকট্রন হারিয়ে ফেলে পজিটিভ চার্জে চার্জিত হবে এবং টেফলনটি নেগেটিভ চার্জটিকে গ্রহণ করে নেগেটিভ চার্জে চার্জিত হবেন। তাহলে এই সিরিজ বা চার্টটা হচ্ছে এই জন্য যে দুটি বস্তুর ভিতরে যখন ঘর্ষণ হবে কোনটা কি চার্জে চার্জিত হবে সেটা বোঝার জন্য। ক্লিয়ার? এটা কিভাবে বুঝবো? না, কিভাবে বুঝবে তোমার কথা বুঝিনি। মনে করো তোমার এমসিকিউ দেওয়া আছে যে সিল্ক এবং এসিটেড রায়নের ভিতরে ঘর্ষণে কোনটি কোন চার্জে চার্জিত হবে, তখন হ্যাঁ সেটা জি তোমাকে স্যার। এখান থেকে বুঝতে হবে যে কোনটা সিরিজের উপরে আছে এবং কোনটা সিরিজের নিচে আছে। যেটা নিচের দিকে আছে সেটা নেগেটিভ চার্জ, ও যেটা উপরের দিকে ঠিক আছে, এইবার বুঝছি এইবার বুঝছি। পজিটিভ চার্জ। ওকে, তারপর আর কারো কোনো কোশ্চেন? স্যার স্যার আমাদের অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্সটা গুগল, কিভাবে দেব? আমাদের তো হ্যাঁ গুগল ক্লাসে দেওয়া নেই। গুগল ক্লাসরুমে, অ্যাসাইনমেন্ট দেওয়ার সিস্টেম আছে। হ্যাঁ হ্যাঁ গুগল অ্যাসাইনমেন্ট ক্লাস ক্লাসরুমে ভিতরে দেওয়া আছে, স্যারের রিপোর্ট দিছে তো ওখানে অ্যাটেন্ডেন্স। ওটাই স্যার অ্যাসাইনমেন্ট। আমি অ্যাসাইনমেন্ট করে দিব, মানে হ্যাঁ ওখানে হ্যাঁ হ্যাঁ নাম হ্যাঁ, ধাম লিখে দিয়ে দেব। আপনি ওখানে ক্লিক করলে ওখানে সবকিছু দেখাবে। বুঝতে পেরেছেন? আমরা সবাই গুগল ক্লাসরুমে যাব, অ্যাসাইনমেন্টে অ্যাটেন্ডেন্স নামে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, সেটা যদি ওপেন করি, ওপেন করে ক্লিক করলে সেখানে আমার সমস্ত ইনফরমেশন চাইবে। আমরা প্রত্যেকদিন ক্লাসে শুরুর আগে বা শুরুর শেষে সেই অ্যাসাইনমেন্টটা অর্থাৎ নাম আইডি গুলো ফিল আপ করে দিব, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমার কাছে চলে আসবে। ক্লিয়ার? স্যার আর স্যার আমাদের আপনি তো যে স্যার এই শীটটা আপলোড করেন নাই স্যার, এটা করবেন না? হ্যাঁ, আমি ক্লাস শেষে ভিডিও এবং স্লাইড দুটোই আপলোড করে দিব। ওকে? আচ্ছা। আর স্যার এই যে স্যার পজিটিভ এন্ড নেগেটিভ, এটার মধ্যে কি কোনো ভাগ আছে যে এগুলো পজিটিভ হবে আর এগুলো নেগেটিভ হবে, এরকম কোনো হ্যাঁ ভাগ হ্যাঁ আছে? হ্যাঁ, ভাগ আছে তো। উপরের গুলো পজিটিভ হবে, নিচের গুলো নেগেটিভ হবে। অর্থাৎ যে কোনো ঘর্ষণ তো একটা না মানে বস্তুর ভিতরে উপরে হবে না। বলতেছে। হুম, হ্যাঁ, ঘর্ষণ তো একটা না মানে বস্তুর আমি ভিতরে আমি হবে না। বলতে চাচ্ছি যে স্যার মানে কটন পর্যন্ত পজিটিভ, কটনের নিচ পর্যন্ত নেগেটিভ, এরকম হবে নাকি সবগুলাই মানে হ্যাঁ, ই হবে? না, কটন পর্যন্ত ধরে নেওয়া হয় পজিটিভ এবং নিচ পর্যন্ত নেগেটিভ। আচ্ছা আচ্ছা। একটা জানার জন্য প্রশ্ন ছিল জি, স্যার। বলো। স্যার হেয়ারিনেস এর কথা বললেন না স্যার? হেয়ারিনেস। স্যার আমরা দেখা যায় যে 70-30 বোরটেক্স যে ফেব্রিক গুলো, ওগুলো তো নো এনজাইমে করি স্যার। ভর্টেক্স। ওগুলো স্যার আমরা যদি বোরটেক্স যদি আমরা কেমিক্যাল ফিনিশ না করি, তাহলে আমরা স্যার মানে হেয়ারিনেসটা কিভাবে দূর করতে পারবো? অন্য কোনো উপায় আছে কি? ভর্টেক্সে তো পলিস্টার থাকবেই। জি স্যার, পুলিশ। টাইট নিটিং দিতে হবে। সেক্ষেত্রে টাইট। তো আমরা হুম, তোমার ইয়ান কোয়ালিটি যত ভালো হবে সেই ক্ষেত্রে তোমার পিলিং এর পরিমাণ তত কম হবে। ইয়ান কোয়ালিটি এবং নিটিং কোয়ালিটি এই দুটো বিষয় নির্ভর করছে। এবং যখন ডাইং করবা তখন বেশি ঘুরাবা না, ঠিক আছে, ডাইং মেশিনে, ঠিক আছে বুঝছি। তাহলে মিনিমাইজ হবে। একবারে রিমুভ করা সম্ভব নয়। আচ্ছা, আর কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে করতে পারো। না স্যার এটাই স্যার, মানে স্যার কটন পর্যন্ত পজিটিভ আর স্টিল থেকে টেপটন পর্যন্ত নেগেটিভ, তাই তো? স্যার বলো বলো। স্যার এখানে এই সিলিকন আর টেফলনের মধ্যে যদি হয় তাহলে? সিলিকন এবং টেফলনের মধ্যে যদি হয় তাহলে সিলিকন পজিটিভ চার্জ হবে। মানে স্যার যেটা উপরে থাকবে ওটা হ্যাঁ, পজিটিভ থাকবে পজিটিভ। আর যেটা নিচে ওটা ঠিক আছে।
আচ্ছা এখন স্যার আপনি যদি এমসিকিউ দেন তাহলে কি স্যার এরকম একটা চার্ট দিবেন নাকি স্যার না কিভাবে না না দিবেন আমি তো চার্ট দিব না, নাকি এটা আমি আমাদের বলবো যে সিরিয়াল ওয়াইজ না আমি এরকম বলবো যে ওই যে সিলিকন এবং টেফলনের মধ্যে ঘর্ষণ হলে কে কোন চার্জে আহিত হবে। মানে আপনি আগে যেটা উল্লেখ থাকবে ওটাই আমাদের পজিটিভ হবে এরকম তাই তো? না 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 আমি যদি বলে দেই তাহলে তো আচ্ছা ঠিক না আছে না তাহলে কি স্যার এটা আমাদের সিরিয়াল ওয়াইজ হ্যাঁ মুখস্থ মনে করতে রাখতে হবে হবে, নাকি? হ্যাঁ মনে রাখতে হবে। আমি ডেমো নিব সবার, হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এখন যেটা করতে হবে তোমাদের হ্যাঁ সবাইকে পড়তে হবে, আগে বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ স্যার এখানে সিলিকন আর টেফলনের মধ্যে ঘর্ষণ হ্যাঁ আর নেগেটিভ বুঝি নাই অবজেক্টিভ নানা ভাবে হতে পারে। সিলিকন আর টেফলনের। আমি মডেল নিব, মডেল টেস্ট নিব, ডেমো নিব, সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা তোমাদের আর কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। যদি জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা বোধহয় শেষের দিকে চলে এসেছি। আমাদের সামনের ক্লাসে আবার দেখা হবে। সবাইকে স্যার আগামী কাল ক্লাস হবে? আগামী কালকে না, যদি কাল তোমরা হবে। করতে চাও সেই ক্ষেত্রে ক্লাস হবে, কালকে আগামী কালকে অপশনাল। অপশন ঠিক আছে। না স্যার, আগামীকালকে ক্লাস করলে অনেকেই ক্লাস করতে পারবে না, যারা ডিউটি করে। আরে ভাই এটা তো বললো অপশনাল। যদি কেউ মিস করে সে করতে পারে। আচ্ছা ঠিক আছে, সেটা আপনাদের আমাকে জানাবেন, আমি আপনাদের ক্লাস নিতে সর্বদা প্রস্তুত। ওকে ওকে ঠিক আছে স্যার, নমস্কার, ভালো থাকেন। তাহলে ঠিক আছে, ভালো থাকো সবাই।